আমি নিরপরাধী, আমাকে মেরে ফেলো না। ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই গল্পের ঘটনাবলী সম্পূর্ণরূপে কাল্পনিক। এর সাথে বাস্তবে কোনো মিল থেকে থাকলে তা নিছকই কাকতালীয়। নমস্কার, আমরা টিম হঠাৎ সন্ধে। আজ আপনি শুনবেন জগৎজ্যোতি চ্যাটার্জির কলমে জীবন্ত খড়গ। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সৌরভ। বিভিন্ন চরিত্রে পর্ণব, সৌভিক। শুরু হচ্ছে জগৎজ্যোতি চ্যাটার্জির কলমে জীবন্ত খড়গ। স্টেশন থেকে নেমে প্রায় কিলোমিটার 5 রাস্তা। দুদিকে কাঁচা পাকা বাড়ি, গোয়ালঘর, অজস্র গাছগাছালি। সেসবের পিছনে একরের পর একর চাষের ক্ষেত। মাঝখান দিয়ে খানাখন্দে ভরা এবড়ো খেবড়ো পথ গিয়েছে চলে। রাস্তায় কোনকালে পিচের প্রলেপ পড়লেও বর্তমানে তা ক্ষয়ে হাড়জিরজিরে চেহারা বেরিয়ে পড়েছে। ক্রমাগত ঝাঁকুনির নির্মম আঘাত সইতে সইতে বিকেল 5টা নাগাদ টোটোটা নির্মলেন্দু মজুমদারের বাড়ির সামনে এসে থামল। ক্লান্ত শরীরে টোটো থেকে নামলেন ঋদ্ধি চক্রবর্তী। সেই কোন সকালে রানাঘাট থেকে রওনা দিয়েছেন। দুবার ট্রেন বদলে দীর্ঘ 6-7 ঘন্টা ক্লান্তিকর যাত্রা শেষে এসে পৌঁছান গৌরনগর স্টেশন। তারপর স্টেশন থেকে গন্তব্যে পৌঁছাতে টোটোতে করে 5 কিলোমিটার পথ উজিয়ে আসা। বছর 30-এর ঋদ্ধির জোয়ান কোমর পর্যন্ত সেই রাস্তা দিয়ে আসতে গিয়ে ধরে গিয়েছে। না জানি কোন বয়স্ক লোক অথবা অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে কীভাবে যাতায়াত করে। মনে মনে বিড়বিড় করে কথাগুলি বলে বাড়ির দিকে পা বাড়ালেন ঋদ্ধি। বাড়ির সামনে টোটো দাঁড়ানোর আওয়াজ পেয়েই লুঙ্গির কোঁচা হাতে বেরিয়ে এলেন নির্মলেন্দু। আসুন, বুঝতেই পারছি এতখানি রাস্তা আসতে অনেকটা ধকল গিয়েছে। দিন, লাগেজগুলো আমি ধরছি। মুখে একটা মিশুকে হাসি নিয়ে এগিয়ে গেলেন। রুমাল দিয়ে চোখ মুখ মুছতে মুছতে ঋদ্ধি বললেন, ধন্যবাদ দাদা, তবে আপনাকে কষ্ট করতে হবে না। আপনি শুধু ঘরটায় নিয়ে চলুন, এই টোটো চালকই সমস্ত লাগেজ নিয়ে আসছে। লকডাউনে দীর্ঘ 9 মাস গৃহবন্দী জীবন কাটাতে হয়েছে। ঋদ্ধি পেশায় একজন স্কুল মাস্টার। বাড়িতে বাবা মা ছাড়া এক বৃদ্ধা পিসি রয়েছেন। ঋদ্ধি ভ্রমণ পিপাসু। ছুটি পেলেই কাঁধে ঝোলা চাপিয়ে বেরিয়ে পড়েন। এখনো পর্যন্ত বিবাহ হয়নি, আর তাই যখন খুশি দূর দূরান্তে ভ্রমণ, সংকীর্ণ পাহাড়ি পথে ট্রেকিং। বন্ধুদের সাথে হইহুল্লোড় করতে কোনো বিধিনিষেধ আরোপিত হয়নি। তবে আগামী পৌষে তাকে বিয়ের পিঁড়িতে বসানোর জন্য বাড়ির সদস্যরা উঠে পড়ে লেগেছেন। চলছে উপযুক্ত পাত্রীর সন্ধান। এবারে কোনো সুপরিচিত পর্যটনস্থল নয়। পশ্চিম মেদিনীপুরের অখ্যাত গ্রাম শিমুলগঞ্জে আসা হয়েছে। এক বিশেষ কৌতূহল তাড়িয়ে নিয়ে এসেছে এখানে। সেটা জানতে গেলে ঋদ্ধির ঠাকুরদা, তৎকালীন সময়ের বিশিষ্ট আইনজীবী প্রসূন চক্রবর্তীর কৈশোরে ফিরে যেতে হবে। এখন ঋদ্ধিরা রানাঘাট শহরের বাসিন্দা, তবে তাদের পূর্বপুরুষের নিবাস ছিল শিমুলগঞ্জ গ্রামে। এখানে সরকারি স্কুল থেকেই প্রসূনবাবু ম্যাট্রিক্স পাশ করেছিলেন। প্রসূনবাবুর বাবা ওরফে ঋদ্ধির প্রপিতামহ নরেন্দ্র চক্রবর্তী রেলে চাকরি করতেন। প্রসূনবাবু ম্যাট্রিক্স পাশের পর তিনি রানাঘাটে বদলি হয়ে যান। সেই সময় থেকেই ঋদ্ধির পরিবার সেখানে বসবাস শুরু করেন। প্রসূনবাবুর বয়স তখন 13 কি 14। কিশোর বয়সে গ্রামের সেরা দামাল ছেলে হিসাবে সুনাম বা বদনাম ছিল তার। পড়শিদের বাগানে ঢুকে ফল চুরি, ঘুড়ি ধরতে গিয়ে লোকের বাড়ির টালির ছাদ ভেঙে পড়ে যাওয়া, প্রাথমিক স্কুলে নাকুচু মাস্টারমশাইকে ভূত সেজে ভয় দেখানো, ফুটবল প্রতিযোগিতায় হেরে গিয়ে বিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে মারপিট, বর্ষায় বানভাসী নদীতে ভেসে যাওয়া কুকুরকে বাঁচাতে
নিজের জীবনের পরোয়া না করে ঝাঁপিয়ে পড়া। কত যে কীর্তি রয়েছে। এই গ্রামেই কয়েকশো বছর পুরনো একটি ডাকাতকালী মন্দির আছে। বহু বছর ধরেই কোনো অজানা কারণবশত মন্দির বিগ্রহ শূন্য। রয়েছে কেবল একটা মরচে পড়া লোহার খড়গ, গায়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। সেটাকেই গ্রামের মানুষ পূজা করতেন। রাত্রে তেনাদের উপদ্রব ঘটত, তাই গ্রামে অতিশয় সাহসী ব্যক্তিও রাতে মন্দিরের ধারে কাছে ঘেঁষতেন না। কিন্তু প্রসূনবাবুর ছোট থেকে সাহসের সীমাটা মাত্রা ছাড়া পর্যায়ের ছিল। কিশোর বয়সে একদিন ভূত চতুর্দশীর রাতে দুজন বন্ধুর সঙ্গে বাজি লড়ে মন্দির চত্বরে রাত্রির অতিবাহিত করবে বলে স্থির করে। সেই মতো রাত্রে খাওয়া দাওয়া শেষে বন্ধুর বাড়িতে রাত কাটানোর মিথ্যা অজুহাতে মন্দিরে এসে হাজির হয়। মন্দিরের ভাঙা শ্যাওলা ধরা উঠোনে একটি মোমবাতি জ্বালিয়ে রং খসে যাওয়া জীর্ণ থামে শরীর হেলিয়ে বসেছে। মন্দিরের পিছনের বাঁশঝাড় থেকে একটানা ঝিঁঝির ডাক ও শিয়ালের ক্রন্দন ভেসে আসছে। মন্দিরের পাশে দাঁড়িয়ে থাকা দেবদারু গাছের কোটর থেকে হঠাৎ হঠাৎ একটি সাদা পেঁচা শীষ দিয়ে চলছে। রাতের আকাশ তারা খচিত, তবে সে সকল আলোকবিন্দু আঁধার রাতকে আরও জীবন্ত করে তুলেছে। মন্দিরের ভিতরে একটিমাত্র প্রদীপ জাজ্জল্যমান। প্রদীপের কম্পমান আলোয় খড়গের গায়ে লেগে থাকা রক্তের ছোপগুলি কালচে দেখাচ্ছে। কথিত আছে এই ভূত চতুর্দশীর রাতে ডাকাতেরা কালীমায়ের রক্ত পিপাসা মেটাতে এবং তাকে সন্তুষ্ট করতে নরবলি দিত, আর যে খড়গ দিয়ে নরবলি দেওয়া হতো সেটিই মন্দিরে পূজিত। বলি হওয়া মানুষের রক্তের শুকনো ছাপগুলো পাশবিক অতীতের নীরব সাক্ষ্য বহন করছে। এই কাহিনী শুনলে যে কারোরই পিলে চমকে ওঠার কথা, তবে সে অন্য ধাতুতে গড়া। জনহীন মন্দির চত্বরে যেখানে রাত্রিযাপনের কথা ভাবলে সকলের বুক খালি খালি ঠেকে, মুখ চোখ ফ্যাকাশে হয়ে যায়, সেখানে একাকী কিশোর প্রসূনের এসবে কোনো হেলদোল নেই। আচমকা ওপর থেকে তার মুখে কি একটা পড়ল। ঘাবড়ে না গিয়ে জিনিসটা মালুম করার চেষ্টা করলেন। মোমের আবছা আলোয় দেখা গেল সেটা আসলে সামান্য একটা গিরগিটি। মুখে একটা বিদ্রুপের হাসি খেলে গেল। ইতিমধ্যে কয়েকটা ঘন্টা কেটে গেছে। ক্রমে চোখ জুড়ে তন্দ্রা নেমে আসছে, অথচ সারা রাত জেগে কাটাতে হবে বলে দুপুরে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়েছিল। রাত ৮টা পর্যন্ত টানা ঘুমিয়েছে। এখন তো ঘুম আসার কথা নয়। তারপর না, এরপর কি ঘটেছিল ঋদ্ধির তা জানা নেই। ওর ঠাকুরদা প্রসূনবাবু যুবা বয়স থেকেই ডায়েরি লেখায় হাত পাকিয়েছিলেন। তারপর আজীবন এই স্বাস্থ্যকর অভ্যাস তিনি বজায় রেখেছিলেন। দৈনিক হাজারো কাজের মধ্যেও ঠিক সময় বের করে প্রাত্যহিক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও সামাজিক ঘটনাগুলি সুন্দর করে লিখেছেন। ঋদ্ধির জীবনের অন্যতম নেশা ঠাকুরদা প্রসূন চক্রবর্তীর ডায়েরি পাঠ। ডায়েরির অক্ষর সমুদ্রে ডুব দিয়ে পূর্বপুরুষের ফেলে আসা অতীত ছুঁয়ে দেখা। সেই সকল ডায়েরির একটিতে পরবর্তীকালে মন্দিরের অস্বাভাবিক ব্যাখ্যাতীত কিছু ঘটার ব্যাপারে লিখেছিলেন। তবে ঘটনাটির বিবরণের প্রথম অংশটি থাকলেও গণেশের বাহনের কৃপায় ওই ডায়েরির বাকি পৃষ্ঠাগুলো লোপ পেয়েছে, আর তাই সে রাত্রে ঠিক কী ঘটেছিল সেটা জানা যায়নি। অন্যান্য ডায়েরিগুলিতেও এই ঘটনাটি খুঁজে পেতে চেষ্টা করেছিলেন, তবে অন্য কোথাও ঘটনাটির উল্লেখ চোখে পড়েনি। দীর্ঘদিন ধরে মনের মধ্যে অদম্য কৌতূহলকে প্রশ্রয় দিয়ে এসেছেন। বাড়ির বড়দের থেকে খোঁজ খবর নিয়ে পুরনো কাগজপত্র ঘেঁটে গ্রামটির সম্পর্কে তথ্য তালাশ করেছেন। অবশেষে আজ সেখানে হাজির হয়েছেন। একজন পরিচিত ট্যুর কনসালট্যান্টের কাছ থেকে জেনেছেন এই গ্রামটির চেহারায় এখনো আধুনিকতার জেল্লা বিশেষ লাগেনি। শিমুলগঞ্জ বা তার আশেপাশের ৫-৭টা গ্রামের মধ্যে হোটেল দূরস্থান, কোনো গেস্ট হাউস অথবা হোমস্টে নেই। তাই সেই ট্যুর কনসালট্যান্ট প্রবীর ঘোষ তার সোর্স খাটিয়ে
এই নির্মলেন্দু মজুমদারের বাড়িতে 2 দিন থাকার বন্দোবস্ত করে দিয়েছেন। নির্মলেন্দু স্থানীয় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, বয়স বড়জোর 40-42। এই গ্রামের ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানেন। বাগান ঘেরা একতলা ছিমছাম বাড়ি ভদ্রলোকের। বাড়িটিকে মাটির বাঁধানো বারান্দা চারপাশে বেষ্টন করে আছে। সেই বারান্দা ধরে পেছন দিকে গিয়ে একটি দরজায় তালা খুললেন তিনি। ঘরের ভেতর ঢুকে সুইচবোর্ডে লাইটের সুইচ অন করে দিলেন। ঘরের মাঝখানে একটি কাঠের টেবিল, প্লাস্টিকের চেয়ার, টেবিলের ওপর কতগুলো পুরনো ম্যাগাজিন, একটা ফুলদানিতে রঙিন কাগজে ফুল, একটা পেনদানি এবং একটা পেপার ওয়েট। ঋদ্ধিবাবু, আমাদের গ্রামে বিদ্যুৎ এসেছে 10 বছরও হয়নি, আর যখন তখন লোডশেডিং হয়ে যাওয়াটা তো রোজকার ব্যাপার। আপনি তো শহরের মানুষ, আগে থাকতে জানিয়ে রাখলাম। আচ্ছা শুনুন, আপনি হাত মুখ ধুয়ে বিশ্রাম নিন, আমি চা বিস্কিট দিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আপনি যে 2-3 দিন এখানে থাকবেন, আমাদের বাড়িতেই খেতে হবে। আপনি গাঁয়ের অতিথি। আমরা সাদামাটা হতে পারি, তবে নিজেদের সাধ্যমতো অতিথির সেবায় কোনো ত্রুটি রাখব না। নির্দেশের সুরেই কথাগুলি বললেন ভদ্রলোক। নিশ্চয় নিশ্চয়, মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি জানালেন ঋদ্ধি। এই গ্রামে আপনার আসার কারণটা খুব ইন্টারেস্টিং। বারান্দায় চেয়ারে বসে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে মন্তব্যটি করলেন নির্মলেন্দু বাবু। তা বটে। পেয়ালায় লম্বা একটা টান দিয়ে ঋদ্ধি বললেন, যখন ছোট ছিলাম তখন থেকেই ভৌতিক রহস্য রোমাঞ্চ ভ্রমণ কাহিনী পাঠের পোকা। ছেলেবেলা থেকেই ঠাকুরদার ডায়েরিগুলো চুম্বকের মতো আকর্ষণ করত, তবে পড়বার অনুমতি ছিল না। বয়স 18-র কোঠা ছোঁয়ার পর সেগুলি হাতে পাই। সেগুলোর থেকে একটা ওনার ডাকাতকালীন মন্দিরের বিষয়ে একটা ঘটনা জানতে পারি। প্রেত পিশাচের উপদ্রবের জন্য রাত্রে ওই চত্বরে নাকি কোনো লোক যেত না। এতকালে ওই মন্দিরে নরবলি হতো বলে ডায়েরিতে পড়েছি। ঠাকুরদার জীবনে ঘটা রোমাঞ্চকর ঘটনাটা জেনে অভিভূত হই, তবে সেই রাত্রে ঠিক কী ঘটেছিল, প্রেত কিংবা অলৌকিক কিছুর দর্শন আদেও পেয়েছিলেন কি না, ইঁদুরের বন্যতাতায় ডায়েরির বাকি পৃষ্ঠাগুলো নষ্ট হয়ে যাওয়ায় তার রহস্যই রয়ে গেছে। সেদিন থেকে মনে মনে সংকল্প করেছি, সেই মন্দিরে রাত্রিযাপন করে ওর সঙ্গে ঠিক কী ঘটেছিল তা জানতে হবে। এর মধ্যে দিয়ে একটা লোমহর্ষক অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য মুখিয়ে আছি। কত জায়গা ঘুরেছি, তবে আসবো করেও এখানে আর আসা হয়ে ওঠেনি। দীর্ঘ লকডাউনের পর জনজীবন সবেমাত্র সচল হয়েছে, তাই এবারে দূরের কোনো জায়গায় বেড়াতে যাওয়ার বদলে এখানে আসবো বলে স্থির করলাম। সেই মতো যাবতীয় বন্দোবস্ত করে প্রবীরদার মারফতেই গ্রামে আপনার বাড়িতে এসে উঠেছি। আগামীকাল ভূত চতুর্দশী। ঠাকুরদাও ভূত চতুর্দশীর রাতেই ওই মন্দিরে রাত্রি কাটিয়েছিলেন। এখন থেকে কৌতূহল ও উত্তেজনায় টকবগিয়ে ফুটছি, তবে সেই মন্দিরের বর্তমান অবস্থা সম্পর্কে আপনার থেকে জানতে চাই। আদেও কি এতগুলো বছর পরেও মন্দিরটা অস্তিত্ব রয়েছে? সেখানে আজও কি নিত্য পুজো হয়ে থাকে? আচ্ছা, ডায়েরি থেকেই জেনেছি ওই মন্দিরে বহু বছর আগে দেবীর বিগ্রহ পুজো হতো, তারপর হঠাৎই সেটি গায়েব হয়ে যায়। মূর্তি নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর নাকি দেবীর হাতে থাকা খড়গটিকে গ্রামবাসীরা পুজো করত। এই বিষয়টি আমাকে মন্দিরের ও সেটির ইতিহাস সম্পর্কে আরও বেশি কৌতূহলী করে তুলেছে। বলতে গেলে মন্দিরের বিস্তৃত অতীত থেকে এখানকার অবস্থা সমস্ত কিছুই জানতে চাই। আপনি এ ব্যাপারে যতটুকু জানেন খোলসা করে বললে উপকৃত হব। আচমকা বাগানের এক কোণায় একটা ঝোপ সশব্দে নড়ে উঠল। ঋদ্ধি ও নির্মলেন্দু দুজনে সেদিকে ঘাড় ফেরালেন। সন্ধ্যের আলো আঁধারিতে ব্যাপারটা ঠাহর করা গেল না। নির্মলেন্দু তার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেদিকে ফেললেন। তীব্র আলোর ঝলকানিতে জলজল করে উঠল ধূর্ত একজোড়া চক্ষু। ঋদ্ধি প্রথমে হকচকিয়ে গেলেও কয়েক মুহূর্ত পরেই দেখলেন একটা বনবিড়াল মুখে করে সদ্য শিকার করা এক ছুচোর নিষ্প্রাণ দেহ নিয়ে পাঁচিল টপকে রাস্তায় লাফ দিল। শুনুন তবে, বললেন নির্মলেন্দু, ওই ডাকাত কালী মন্দিরে যে ডাকাত দল মা কালীর পুজো করত,
সে দলের সর্দারের নাম ছিল শিবতোষ মল্লিক। সম্প্রতি অনিকেত বড়ুয়া নামের একজন তরুণ ইতিহাসবিদ এই অঞ্চলের ইতিহাস রচনার কাজে আমাদের গ্রামের কালী মন্দিরে এসেছিলেন। তার কাছেই এই মন্দিরের ইতিহাস জানতে পারি। ছোটবেলা থেকেই ভেবে এসেছি কোনো ডাকাতের হাতেই নাকি এই মন্দিরের পত্তন। তবে ওই ডাকাতের নাম ধাম এসব কিছুই জানতাম না। গ্রামের প্রবীণ বাসিন্দাদেরও মন্দিরের বিষয়ে তেমন ধারণা ছিল না, কেননা এই গঞ্জে আজ থেকে প্রায় 200 বছর আগে লোকবসতি গড়ে উঠেছে। মন্দিরের বয়স তার চেয়ে কয়েক গুণ বেশি, তাই অতীতের কোনো এক ডাকাতের হাতেই এই মন্দিরের বিগ্রহ পূজিত হতো, এমন প্রবাদ থেকেই আমরা ডাকাতকালী মন্দিরের নামে সেটিকে অভিহিত করে এসেছি। তবে কিছু বছর আগে সেই তরুণ গবেষকের থেকে জানতে পারি এই মন্দিরের শিবতোষ মল্লিক নামের এক ডাকাত মা কালীর আরাধনা করতেন। পুঁথিপত্র ঘেটে সেই ইতিহাসবিদ জেনেছেন প্রথম জীবনে শিবতোষ ছিলেন একজন লেঠেল সর্দার। নিরীহ প্রজাদের ওপর জমিদারের নির্মম অত্যাচার দেখে তিনি ব্যথিত হন, তাই কাজ ছেড়ে নিজের দল গড়ে ডাকাতি করা শুরু করেন। অত্যাচারী জমিদার, প্রশাসক, নীলকর সাহেবদের ওপর লুটপাট চালাতেন। ডাকাতি করে পাওয়া সব ধনসম্পদ দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিতেন। সে সময় এইসব অঞ্চল ছিল জলাজঙ্গলে ভরা। বাঘ ভাল্লুকের উৎপাতে সহসা কেউ পা দিত না এদিকে। আর তাই ইংরেজ সরকার এবং জমিদারদের আওতার বাইরে এখানে ঘাঁটি গেড়েছিলেন শিবতোষ। তখনই একদিন জঙ্গলের মাঝখানে জীর্ণ ধুলিমলিন অবস্থায় পড়ে থাকা এলোকেশী করালবদনী উগ্রচণ্ডা কালী মন্দিরটি ডাকাতদের নজরে পড়ে। এরপর তিনি মন্দিরের সংস্কার করে পুনরায় মায়ের আরাধনা করতে থাকেন। তবে রক্তবস্ত্র নয়, পট্টবস্ত্র পরিধান করে নিষ্ঠা ভরে মায়ের পুজো দিতেন। অপরদিকে কোনো বড় পার্বণে অত্যাচারী মহাজন জমিদার বা সাহেবকে অপহরণ করে মায়ের চরণে বলি দিতেন। 19বিংশ শতাব্দীর একদম শুরুতেই এই অঞ্চলের অত্যাচারী শাসকদের কাছে জলজান্ত ত্রাস ছিলেন শিবতোষ ওরফে শিবে ডাকাত। তাবর তাবর জমিদারেরা তাকে ভয় পেত। পুলিশ প্রশাসন কোনোদিনই নাকি তার টিকিটাও স্পর্শ করতে পারেনি। দুর্ভাগ্যজনকভাবে দলের কিছু পাণ্ডাই লোভে পড়ে বিশ্বাসঘাতকতা করে তাকে হত্যা করে। শিবে ডাকাত মরার পরপরই ভেঙে যায় তার দল। দলের অনেক সদস্যই ধরা পড়েছিল। ওদের থেকেই জানা যায় দুর্দণ্ড প্রতাপ ডাকাতের মৃত্যুর কারণটা। একাগ্র চিত্তে কাহিনীটি শুনছিলেন ঋদ্ধি। নির্মলেন্দু থামতে তিনি বললেন, চিত্তাকর্ষক ইতিহাস মশাই। আপনার থেকে শিবে ডাকাতের বৃত্তান্ত শুনে বেশ কিছু প্রতাপশালী ডাকাতের কাহিনী ও তাদের নামের সঙ্গে জড়িয়ে থাকা মন্দিরের কথা মনে পড়ে গেল। যেমন ধরুন, কাশীপুরে রঘু ডাকাতের কালী মন্দির, তারপর চিতপুরে চিতু ডাকাতের নামে চিত্তেশ্বরী মন্দির, নীলু ও ভুলু নামে দুই ডাকাতের স্মৃতি বিজড়িত চেতলার ডাকাত কালী মন্দির, তারপর দক্ষিণ কলকাতার মনোহর ডাকাতের ছানা কালী, কুদঘাটে রসা ডাকাতের রসা কালী মন্দির, আরও অনেক কিছুই আছে। তারাও সব লম্পট নিষ্ঠুর ধনীদের কাছ থেকে ধনসম্পদ কেড়ে গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। শিবে ডাকাতের জীবনের অন্তিম পরিণতি সত্যি বেদনাদায়ক। তবে এর থেকে মন্দিরের বিগ্রহ গায়েব হয়ে যাওয়ার ঘটনা আর খড়গের পুজো শুরুর ঘটনাটার ব্যাপারে কিছুই জানা গেল না। হালকা কেশে গলাটা পরিষ্কার করে নির্মলেন্দুবাবু মুখ খুললেন। দেখুন, আমরা প্রথমে ভাবতাম বোধহয় শিবে ডাকাতের হাতেই কালী মন্দিরটি তৈরি হয়, কিন্তু ওই যে বললাম, ওই তরুণ গবেষকের থেকে জানা যায় যে এই অঞ্চলে ঘাঁটি স্থাপনের পরে শিবে ডাকাতের নজরে পড়েছিল কালী মন্দিরটি। তার অর্থ শিবে ডাকাতের এখানে আসার আগেই ওই মন্দিরটি নির্মিত হয়েছিল। এবার মন্দির গড়ে ওঠার কাহিনীটা তরুণ ইতিহাসবিদ অনিকেতের মুখ থেকে শুনেছি, সেটা বলি। তারপরে মূর্তি গায়েব হয়ে যাওয়ার প্রসঙ্গে ঢুকব। নির্মলেন্দুবাবু যা বললেন তার রূপ হলো এই। অনিকেতের মতে এই মন্দিরের বয়স কমপক্ষে 300 থেকে 400 বছর। মধ্যযুগের কোনো এক তন্ত্রসাধক কাপালিক এই মন্দিরের প্রতিষ্ঠাতা। মন্দির তৈরির পূর্বে সেই কাপালিক এই জঙ্গলে পঞ্চমুণ্ডির আসনে বসেন। দশমহাবিদ্যার অন্যতম দেবী কালীর আরাধনা করতেন। সাধনায় সিদ্ধিলাভ করার কয়েকদিনের মাথায় তান্ত্রিক স্বপ্নাদেশ পান
তারপর সেই কাপালিকই নিজেই মন্দিরটা তৈরি করেছিলেন। সেই তান্ত্রিক এখানে মন্দির প্রতিষ্ঠা করে উগ্রচণ্ডা কালীর বিগ্রহ স্থাপন করেন, কিন্তু তার মৃত্যুর পরে মন্দিরটি পরিত্যক্ত হয়ে পড়েছিল। পরবর্তী সময়ে শিবে ডাকাত পুনরায় মন্দিরের সংস্কার করে দেবীর পুজো আরম্ভ করেন। নিজের দলের লোকেদের হাতেই একদিন বেঘরে শিবে ডাকাতের প্রাণ যায়, ওর দল যায় ভেঙে। সেই ঘটনার বেশ কিছুদিন সময় পর এই অঞ্চলে জঙ্গল সাফ করে লোকবসতি গড়ে ওঠে। গাঁয়ের সাধারণ মানুষ ফের মন্দিরে দেবীর নিত্যপুজো আরম্ভ করেন। এর মধ্যে হঠাৎই একদিন মন্দিরের পুরোহিত এক বীভৎস স্বপ্ন দেখেন। পুরোহিত মাধব বানুজ্জে তার স্বপ্নে দেখেছিলেন একজন লম্বা চুলদাড়িওয়ালা জ্বলন্ত চক্ষু বিশিষ্ট দশাশই চেহারার রক্তবস্ত্র পরিহিত কাপালিক তাকে বলছে গাঁয়ের জঙ্গলের পশ্চিম দিকে বয়ে যাওয়া একটি নদীতে সেই মায়ের মূর্তি বিসর্জন দিয়ে দেওয়া হয়। কেননা এই দেবী সাধারণ কালী নন, তন্ত্র সাধনার উদ্দেশ্যে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল, আর তাই পুজোর অন্যতম প্রধান উপাচার হল নরবলি। বলি দেওয়া মানুষের তাজা রক্ত দেবীকে নিবেদন করতে হয়। গাঁয়ের মানুষজন দেবীর আরাধনা করলেও তাকে কোনো বলি প্রদান করছেন না, ফলে দেবী অসন্তুষ্ট হচ্ছেন। দীর্ঘদিন এরকম চলতে থাকলে গায়ে মড়ক নেমে আসবে, কেউ প্রাণে বাঁচবে না। পুরোহিত সকলকে তার স্বপ্নের ব্যাপারে জানালে গ্রামের সবাই সন্ত্রস্ত হয়ে পড়েন। তবুও প্রথম দিকে গ্রামবাসী নদীর জলে মায়ের মূর্তি বিসর্জন দিতে চাননি, কিন্তু পুরোহিতের স্বপ্ন দেখার মাস 6 পরেই গ্রামে কলেরা দেখা দেয়। সপ্তাহ 2 মধ্যে তা ব্যাপক মহামারীর আকার নেয়। আতঙ্কিত পুরোহিত পল্লী উজাড় হয়ে যাওয়ার ভয়ে কাউকে কিছু না জানিয়ে মন্দির থেকে মূর্তি সরিয়ে দেন। বিগ্রহশূন্য মন্দির গ্রামবাসীর নজরে পড়তে তারা ভাবেন মাধব পুরোহিত হয়তো নদীর জলে মূর্তি বিসর্জন দিয়েছেন। তবে মূর্তি গায়েব হওয়ার সঙ্গে সঙ্গেই মন্দিরের পুরোহিত মাধব বানুজ্জে লাপাতা হয়ে যায়। তন্ন তন্ন করে খুঁজেও তার আর কোনো সন্ধান মেলেনি। তবে আশ্চর্য বিষয়, মূর্তি গায়েব হওয়ার কিছুদিন পরেই মন্দিরের ভিতর থেকে দেবীর রক্তমাখা খড়গটি পাওয়া যায়। অথচ মূর্তি গায়েব হওয়ার পরে কিন্তু গায়ের মানুষ মন্দিরের গর্ভগৃহ ফাঁকাই দেখেছিলেন। তারপর থেকে সকলের মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে দেবীর বিগ্রহ বিদায় নিলেও গ্রামের মানুষজনকে অমঙ্গলের হাত থেকে বাঁচাতে দেবী তার খড়গটি ফেলে গেছেন। সেই থেকেই খড়গটিকে পুজো করা হচ্ছে। মন্দির প্রতিষ্ঠার ইতিহাস, যেটা আমি ওই ইতিহাসবিদের কাছ থেকে জেনেছি, শুরুতেই আপনাকে বললাম। কেন জানি না আমার মনে হয় ওই পুরোহিত মশাই স্বপ্নে যে কাপালিককে দেখেছিলেন তিনি সম্ভবত মন্দিরের প্রতিষ্ঠাতা তান্ত্রিক। নির্মলেন্দুবাবু থামার খানিকক্ষণ বাদে ঋদ্ধি মুখ খুললেন। দারুণ গা ছমছম একটা কাহিনী শোনালেন মশাই। আপনার বাচনভঙ্গি খুবই সুন্দর। আমি যেন চোখের সামনে সমস্ত কিছু চলচ্চিত্রের মতো দেখতে পাচ্ছিলাম। তবে সব কিছু শুনে আমার মনে 2টো প্রশ্ন হলো। এক, তান্ত্রিক পঞ্চমুণ্ডের আসনে বসে সাধনা করতেন, সেটা কি? যদি আপনার জানা থাকে তাহলে একটু বুঝিয়ে বলুন। আর ঠাকুরদার ডায়েরিতে লেখা ছিল শুধুমাত্র ভূত চতুর্দশীর রাত্রেই মন্দিরে নরবলি দেওয়া হতো, অথচ আপনি বললেন যে কোনো পার্বণে শিবে ডাকাত মন্দিরে মায়ের চরণে নরবলি দিতেন। আপনার ঠাকুরদা কৈশোরে বাড়ির বড়দের থেকে নরবলির ব্যাপারে শুনেছিলেন। তাদের সময় এমনকি আমাদের ছোটবেলাতেও মায়েরা ওই নরবলির কাহিনী শুনিয়ে আমাদের ভয় দেখাতেন। বিশেষ করে ভূত চতুর্দশীর রাত, যে রাতে নাকি অশুভ শক্তির ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। গাঁয়ের কোনো ছেলে ছোকরা যাতে মন্দিরের ধারে কাছে না ঘেঁষে, তাই সেই রাতে বলি দেওয়া হতো বলে গল্প শোনাতেন। আদতে শিবে ডাকাত যে কোনো গুরুত্বপূর্ণ পরবেই দেবীকে নরবলি উৎসর্গ করতেন বলে জানা যায়। নির্মলেন্দুবাবুর মতে পঞ্চমুণ্ডির আসন হল তন্ত্র সাধকদের ব্যবহৃত এক বিশেষ ধরনের আসন। 5টি মুন্ডু দিয়ে এই আসনটি তৈরি করতে হয়। সেগুলি হল একজন চণ্ডাল বা ডোমের মুন্ডু, একটি শিয়াল অথবা বেজির মুন্ডু, একটি সাপের মুন্ডু অথবা একটি বানরের মুন্ডু এবং অপঘাতে মারা গিয়েছে এমন কোনো কুমারীর মুন্ডু। এই 5টি মুন্ডুকে শোধন করতে হয় পঞ্চামৃত দিয়ে।
পঞ্চামৃত হল যথাক্রমে দুধ, দই, মধু, ঘি এবং চিনি এইসব। তারপর পূর্বে খুঁড়ে রাখা একটি গর্তে অমাবস্যা তিথিতে, তবে সেই তিথিটি যেন শনিবার হয়, 5টি মাথা একত্রে মাটি চাপা দিয়ে তার উপর একটি বেদি নির্মাণ করতে হয়। সেই আসনে বসেই তান্ত্রিকেরা সাধনা করে থাকেন। সেটাকেই বলা হয় পঞ্চমুণ্ডির আসন। ঋদ্ধির গলায় প্রশংসা। আপনার জ্ঞানের পরিধি দেখছি অনেকটা বিস্তৃত। অনেক অজানা প্রশ্নের উত্তর পেলাম, সেই সঙ্গে নতুন কিছু বিষয় জানতে পারলাম। এই দেখুন, দেখতে দেখতে 8:30 বেজে গেল। আমি ঘরে যাই, কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। রাত্রে খাওয়ার সময় দেখা হচ্ছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে নিজের ঘরের দিকে চলে গেলেন। নির্মলেন্দুবাবু ব্যস্ত সমস্ত হয়ে উঠে দাঁড়ালেন। মা শান্তিপুরে মাসিদের বাড়ি বেড়াতে গিয়েছেন। আমি আপনার মতোই অবিবাহিত, তাই ঘরের রান্না মা না থাকলে নিজেকেই করে নিতে হয়। আমি গিয়ে রাতের খাবারটা বসিয়ে দিই, না হলে দুজনকেই সারা রাত উপোস করে কাটাতে হবে। ডিমের কারি দিয়ে ভাত মেখে মুখে একগাল তুলে নিল ঋদ্ধি। নিয়ে বললেন, সত্যি নির্মলেন্দুবাবু, জমিয়ে গল্প বলার পাশাপাশি আপনি দেখছি রাঁধতেও পারেন খাসা। ডিমের কারিটা দারুণ হয়েছে। মুখে ভাত নিয়ে একটা কাঁচা পেঁয়াজের টুকরো চিবোতে চিবোতে নির্মলেন্দুবাবু বললেন, রান্নাটা ভালো হয়েছে শুনে খুব খুশি হলাম। আচ্ছা আচ্ছা নির্মলেন্দুবাবু। মুখে একগাল ভাত নিয়ে কেটে কেটে ঋদ্ধি বললেন, তখন মন্দির সম্পর্কে এতগুলো কথা হলো, অথচ দুটো বিষয় জানা হলো না। এক, শিবে ডাকাতের মন্দিরে আজও কি খড়গ পুজো করা হয়ে থাকে? আর 2, রাত বিরেতে মন্দির চত্বরে সত্যিই কি অশরীরীদের উপদ্রব ঘটে? ভ্রুজোড়া কুঞ্চিত করে নির্মলেন্দু জবাব দিলেন, দেখুন, এই গ্রামের অধিকাংশ মানুষই অশিক্ষিত। তারাই রাতে মন্দিরের চত্বরে ভূত, প্রেত, শাকচুন্নি, উৎপাতের কাহিনী পুরুষানুক্রমে রটিয়ে আসছেন। তাই কোনটা সত্যি আর কোনটা গুজব সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আমিও এই গ্রামের একজন শিক্ষক, তবুও এসব কথা একবারই হেসে উড়িয়ে দিতে পারি না। যা রটে তার কিছু তো ঘটে। বলে খেতে খেতে ঋদ্ধি ফের জিজ্ঞাসা করলেন, আর শিবে ডাকাতের মন্দিরে এখনো কি নিত্য পুজো হয়ে থাকে? সেই সঙ্গে আর একটা কথা, আপনার নিজের মনে কখনো কৌতূহল জাগেনি? মন্দিরের মূর্তিটা গায়েব হয়ে গেল, মায়ের হাতের খড়গটা হঠাৎ কিভাবে ফিরে এলো? এই প্রশ্নটা আমাকে অনেকবার ভাবিয়েছে, তবে সেটার উত্তর খোঁজার চেষ্টা আজ অবধি করিনি। সেই মন্দিরে এখনও পূজা অর্চনা হয়ে থাকে, তবে বিশেষ কোনো কোনো তিথিতে। সেই চত্বরটা জঙ্গলে ঘেরা, তাই মানুষের আনাগোনা যথেষ্ট কম। কথাগুলি বলতে গিয়ে গলা শুকিয়ে যাওয়ায় ঢকঢক করে জল খেলেন নির্মলেন্দু। ঋদ্ধি আর কিছু জিজ্ঞাসা করলেন না। কিছুক্ষণের মধ্যেই দুজনের রাত্রে খাওয়ার পালা সাঙ্গ হলো। একে অপরকে শুভরাত্রি জানিয়ে যে যার ঘরে ঢুকে পড়লেন। পরদিন সারা রাত জাগতে হবে, আর তাই আজকে ভালো মতো ঘুমানো প্রয়োজন। পর্যাপ্ত ঘুম না হলে শরীর অবসন্ন হয়ে পড়বে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বই পড়ার অভ্যেস থাকলেও আজ চটপট মশারি খাটিয়ে ঘর অন্ধকার করে শুয়ে পড়লেন ঋদ্ধি। বেলা 8টা নাগাদ ঘুম ভাঙল ঋদ্ধির। তিনি ওঠার কিছুক্ষণের মধ্যেই নির্মলেন্দু গরম গরম চা সহযোগে বিস্কিট ও একটি নুডলস দিয়ে গেলেন। হাত মুখ ধুয়ে প্রাতরাশ খেয়ে স্নান সেরে দিনের আলোয় গ্রামটি পরিদর্শনে বের হলেন। খানকতক পাকা বাড়ি, অধিকাংশ বাড়িই মাটির। সেগুলোর মাথায় টিন অথবা খড়ের ছাউনি। অধিকাংশ বাড়ির বাইরেই দাওয়াতে বাঁধানো বেদিতে তুলসী গাছ। লোকালয়টিকে চারিদিকে ঘিরে রয়েছে হেক্টরের পর হেক্টর কৃষি জমি। চারিদিকে সবুজ গাছগাছালির প্রাচুর্য চোখে পড়ার মতো। সকালবেলা কত অজস্র রং বেরঙের পাখির কলতান ও সমারোহ চিত্তকে আশ্চর্য প্রশান্তিতে পূর্ণ করে তোলে।
হাঁটতে হাঁটতে গ্রামের পশ্চিম দিকে বয়ে চলা সরু নদীটার সামনে এসে দাঁড়ালেন ঋদ্ধি। খানিক দূরে একদল গ্রাম্য মহিলা, কেউ কাপড় কাচতে, আবার কেউ বাসন মাজতে বসেছেন। কলকল শব্দ করে বয়ে যাওয়া নদীতে রাজহাঁসের ঝাঁক মহানন্দে সাঁতরে বেড়াচ্ছে। একটা পানকৌড়ি নদীর জলে ডুব দিয়ে কয়েক মুহূর্ত পরেই মুখে একটা মাছ ধরে ভেসে উঠল। নদীর ধারে ঘাস জমিতে গরু, ছাগল এবং সাদা বকের দল বিচরণ করে বেড়াচ্ছে। হেমন্তের মেঘমুক্ত নীলাকাশে সূর্যি মামার মিঠে রোদ্দুর চারপাশের পরিবেশকে মনোরম করে তুলেছে। অল্প সময়ের মধ্যেই গ্রামটায় স্নিগ্ধ রঙিন পরিবেশের প্রেমে পড়ে গেলেন তিনি। কিছুক্ষণ নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে অলস পায়ে হাঁটতে হাঁটতে রাস্তার লোকজনদের জিজ্ঞাসা করতে করতে শিবে ডাকাতের ভাঙা মন্দিরের সামনে গিয়ে হাজির হলেন। মন্দিরের দেওয়ালে জায়গায় জায়গায় ফাটল, আধভাঙা চাঙড় উঁকি দিচ্ছে। মন্দিরের পেছন দিকের দেওয়াল ভেদ করে একটি বটগাছ মাথা চাড়া দিয়েছে। চালে ছোট গম্বুজাকৃত চূড়া, সেখানে একদল পায়রা খেলে বেড়াচ্ছে। কপাটহীন প্রবেশদ্বার, বাইরে থেকেই একচালা মন্দিরের গর্ভগৃহ দেখা যাচ্ছে। সত্যি ভিতরে কোনো বিগ্রহ নেই, তার বদলে ইটের তৈরি হাত দুয়েক লম্বা একটা বেদির গায়ে খাড়া অবস্থায় রাখা রয়েছে একটি খড়গ। সেটির সামনে কিছু কুঁচো ফুল আর একটি বোজানো মাটির প্রদীপ, এছাড়া আর কিছু নেই। ভালো করে তাকাতে সেটার গায়ে লেগে থাকা কালচে হয়ে যাওয়া রক্তের ছিটেগুলো চোখে পড়ল। সূর্যের আলোতেও মন্দিরের অভ্যন্তরে আলো আঁধারি মেশানো আবছায়া। মন্দিরের বাম পাশে কয়েক হাত তফাতে একটা দেবদারু গাছ চোখে পড়ল। একটা কাঠঠোকরা তার সূচালো ঠোঁটটিকে গাছের কাণ্ডে অবিরাম ঠুকে চলেছে। মন্দিরের ডান হাতে কিছু দূরে বেশ বড় একটা নিম গাছ, তার একটা উঁচু ডালে বসে একটা বেনে বউ ক্ষণে ক্ষণে ডেকে চলেছে। মন্দিরের পেছনের দিকে বেশ ঘন জঙ্গল, সেখানে একদল শূকর চড়ে বেড়াচ্ছে। মন্দিরের দেওয়ালের গায়ে ছোট একটি খাঁজের ভেতর থেকে আওয়াজটা আসছে, একটা তক্ষক। চিড়িয়াখানায় এই জীব দেখেছেন, সেখানেই তক্ষকের ডাক শুনেছেন, তাই চিনতে পারলেন। এককালে বাংলার প্রায় সমস্ত জায়গাতেই এই সরীসৃপের দেখা পাওয়া যেত, কিন্তু মানুষের ক্রমবর্ধমান লোভ এই প্রাণীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বিভিন্ন মারণ রোগের ঔষধ প্রস্তুত হয় বলে প্রচলিত ভ্রাম্য ধারণা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে এদের আকাশ ছোঁয়া চাহিদা ও মূল্য। এই সকল কারণে বর্তমানে তক্ষককে একটি বিলুপ্তপ্রায় জীবে পরিণত করা হয়েছে। প্রাণীটিকে চাক্ষুষ দেখার লোভে মন্দিরের দিকে কয়েক পা এগোতেই পেছন থেকে কে যেন বাঁচ খাই গলায় হাঁক দিলেন, এই বেটা, তুই কে রে? এখানে কি চাস? ঋদ্ধি পেছনে ফিরলেন। লোকটার কথা বলার ধরনে অসন্তুষ্ট হলেন, তবুও নিজেকে সংযত রেখে নম্রভাবেই বললেন, আমি ঋদ্ধি, এই গ্রামে বেড়াতে এসেছি। প্রাচীন এই মন্দিরের বিষয় শুনেছিলাম, তাই এটা দেখতে এসেছি। আপনার কি কোনো সমস্যা আছে এতে? তুই শালা নিশ্চয়ই জমিদার বা সাহেবদের চর। আমাদের ডেটার সন্ধান পেয়ে আমাদেরকে ধরিয়ে দেওয়ার কথা ভাবছিস? তোকে এখনই মজা দেখাচ্ছি। সিধু, নিতাই, গৌর, বেটাকে পাকড়াও করে গাছের সাথে বাঁধ। শয়তানটা আমাদের আস্তানার খবর পেল কি করে? এ যেন এখান থেকে বেঁচে না ফিরতে পারে, তাহলে আমরা সবাই মরবো। শিবে ডাকাতের সাথে বজ্জাতি, তো ধর থেকে গলা যদি আলাদা না করেছি। লোকটির কোনো কথাই ঋদ্ধির মাথায় ঢুকছে না। একবার আপাদমস্তক লোকটিকে নিরীক্ষণ করলেন। আকড়াতে মুগুর ভাজা তাগড়াই পেটোয়া চেহারা, খালি গা, কোমর থেকে হাঁটু পর্যন্ত লাল ধুতি, মাথায় লাল রঙের লম্বা তিলক, ক্ষোভে কপালের মধ্যিখানে শিরা উত্থিত হয়ে রয়েছে। লোকটির ডাকে কোথা থেকে যেন ৩-৪ জন ছুটে এলো। প্রত্যেকের পেটানো স্বাস্থ্য। আচমকা রৌদ্রোজ্জ্বল পরিবেশ পাল্টে চারিদিক নিস্তব্ধ, থমথমে হয়ে উঠেছে। কানে আসছে না পাখির কলতান, তক্ষকের ডাক, কাঠঠোকরা ঠোঁট ঠোকার শব্দ। তীব্র বাতাস বইতে শুরু করল এবার। পেছন ফিরে মন্দিরের দিকে তাকাতেই আরও চমকে উঠলেন। এ কি, মন্দিরের গর্ভগৃহে দণ্ডায়মান কালীমূর্তি!
এদিকে সর্দারের নির্দেশে তার এক চেলা লাঠি হাতে তাকে আঘাত হানার ঠিক আগেই দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে শুরু করলেন। বজ্রনিনাদ করে বলে উঠলেন সর্দার। কোনো দিকে না তাকিয়ে সরু পথ ধরে ছুটতে ছুটতে রাস্তায় পড়ে থাকা ভাঙা একটা ডালে পা আটকে হোঁচট খেয়ে ছিটকে পড়লেন। পরক্ষণে হাঁপাতে হাঁপাতে কোনো ক্রমে কনুইয়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে ফের ছুট লাগাবেন, হঠাৎ সবকিছু স্বাভাবিক হয়ে গেল। পেছন ফিরে কাউকে দেখতে পেলেন না। গাছে গাছে আবারও পাখির ডাক শোনা যাচ্ছে। অদূরে মন্দির চত্বর থেকে তক্ষকের কর্কশ শব্দ কানে আসছে। জোরে হাওয়া বওয়া থেমে গিয়ে মৃদুমন্দ বাতাস প্রবাহমান। দূর থেকে গ্রামের ছেলেদের হৈহট্টগোলের আওয়াজ শোনা যাচ্ছে। এইমাত্র তাহলে কি ঘটল তার সাথে? মন্দিরে হঠাৎ করে মূর্তির উদ্ভব হলো কিভাবে? কিছুক্ষণ আগে দেখা মানুষগুলো আসলে কারা ছিলেন? পোশাক পরিচ্ছদ দেখে তো তাদের পুরনো আমলের ডাকাত বলেই মনে হচ্ছিল। তাদের সর্দার তো নিজেকে শিবে ডাকাত বলেই পরিচয় দিলেন। তাহলে যা ভাবছেন সেটাই কি সত্যি? খুব সম্ভবত কয়েক মুহূর্তের জন্য বর্তমান ছেড়ে তামাদি হয়ে যাওয়ার অতীতে চলে গিয়েছিলেন তিনি। হতে পারে সেটা ঊনবিংশ শতকের প্রথম দিক। কেননা নির্মলেন্দুর মুখে শোনা বিবরণ অনুযায়ী সে সময় এই চত্বরে শিবে ডাকাত আস্থানা গেড়েছিলেন। কিন্তু সেটা কি আদেও সম্ভব? এই ৫-১০ মিনিটের মধ্যে তার সঙ্গে যা ঘটল সেটা বাস্তব নাকি কোনো দৃষ্টিভ্রম? কোনো সদর্থক জবাব খুঁজে পেলেন না। প্যান্টের থেকে ধুলোবালি ঝেড়ে চটজলদি নির্মলেন্দুর বাড়ির দিকে রওনা হলেন। একরাশ জল্পনা ঘিরে ধরল মনে। হন্তদন্ত হয়ে ফিরে এলেন ঋদ্ধি। নির্মলেন্দু কি একটা কাজে বেরিয়েছেন, তাই বাড়িটা ফাঁকা। নিজের ঘরের তালা খুলে ঢুকে চৌকির ওপর বসলেন। একটা অব্যক্ত অস্বস্তি ও শিহরণের চোরা স্রোত বয়ে চলেছে মনে। দিনের ঝলমলে আলোতে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটি এখনো অবিশ্বাস্য বলে ঠাহর হচ্ছে। কিন্তু নিজের চোখে দেখা, কানে শোনাকে কিভাবে নস্যাৎ করে দেওয়া যায়? যদি ডাকাতেরা তাকে পাকড়াও করে ফেলত, সময়ের গর্ভে বিলীন হয়ে যাওয়ার অতীতের জগৎ থেকে বর্তমানে ফিরে না আসতে পারতেন, হঠাৎ এরকম ব্যাখ্যাতীত অকল্পনীয় ব্যাপার কেন ঘটল? কোনো যুক্তিগ্রাহ্য ভিত্তি দিয়ে এই ঘটনাটির কোনো সংজ্ঞা দেওয়া সম্ভব কি? মনের মধ্যে ঘনিয়ে ওঠা দুশ্চিন্তার প্রবাহকে কাটাতে পাশের টেবিল থেকে একটা পুরনো পত্রিকা তুলে নিলেন। একটা চারমিনার ধরিয়ে বিশিষ্ট লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্টি গোয়েন্দা চরিত্র মিতিন মাসি সিরিজের একটা উপন্যাস পড়তে শুরু করলেন। দুপুরে খেতে বসে নির্মলেন্দুকে সকালে ঘটা অস্বাভাবিক ঘটনাটি আদ্যপান্ত বলে শোনালেন। সমস্ত কিছু শুনে বিস্ময়ে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে মুখ খুললেন নির্মলেন্দু। এই দুনিয়াতে প্রতিনিয়ত কত যে আশ্চর্য ঘটনা ঘটে, যার ব্যাখ্যা পাওয়া খুবই কঠিন। সেসবের কতটুকু খোঁজ রেখেছি আমরা? কদাচিৎ আমাদের সাথে সেরকম ঘটলে আমরা তার কারণ খুঁজি। ঋদ্ধির মুখমণ্ডলে আবারও চিন্তার ছাপ ফুটে উঠল। সেই দেখে নির্মলেন্দুবাবু বললেন, আপনাকে এতটা চিন্তিত দেখে আমার মোটেই ভালো লাগছে না। তেমন হলে মন্দিরে রাত কাটানোর কোনো দরকার নেই। অ্যাডভেঞ্চারের চেয়ে প্রাণের মূল্যটা অনেক বেশি। ঋদ্ধি কিছু বললেন না। নির্মলেন্দু আবার মুখ খুললেন। আচ্ছা, এই প্রসঙ্গটি আপাতত এখানেই স্থগিত থাক, পরে কথা হবে এটা নিয়ে। এই গ্রামে আসা ইস্তক ভাঙা বিগ্রহশূন্য মন্দিরটার সঙ্গে জড়িত ইতিহাস ও অলৌকিক কাহিনী শুনিয়ে গেলাম। এমনিতে আমাদের গ্রামে দেখার মতো বিশেষ কিছু নেই, তবে পাশের গায়ে একটি মন্দির ও একজন অধ্যাপকের বাড়ি রয়েছে। এই দুটিকে সেই অঞ্চলের দ্রষ্টব্য বলে উল্লেখ করা যেতে পারে। দুটোরই বিশেষত্ব রয়েছে। তাই নাকি? তা কি বিশেষত্ব বা চমক রয়েছে আপনাদের প্রতিবেশী গ্রামের মন্দির আর সেখানকার বসবাসকারী এক অধ্যাপকের বাড়িতে? উৎসুক গলায় জিজ্ঞাসা করলেন ঋদ্ধি। চলুন, খেয়ে দিয়ে সাইকেল চেপে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি, নিজের চোখেই দেখে নেবেন। গদগদ স্বরে কথাগুলি বলে জিজ্ঞাসু দৃষ্টিতে ঋদ্ধির মুখের দিকে চাইলেন নির্মলেন্দু। ঋদ্ধি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে
সম্মতি প্রকাশ করলেন। নির্মলেন্দুর কথা শুনে তার কৌতুক মনে সহজাত আগ্রহ জেগেছে। এরপর দুজনেই খেয়ে দিয়ে বেরিয়ে পড়লেন। নভেম্বরের দুপুরের মনোরম গা সওয়া সোনালি রোদ্দুরে চারপাশের দৃশ্য অপূর্ব মোহময় লাগছে। আকাশে গাছে গাছে পাখিদের কোলাহল, দুপাশে যতদূর দৃষ্টি চলে যায় ফসলের ক্ষেত, যেন কোনো চিত্রশিল্পী জল রঙে প্রকৃতির ক্যানভাসে অনিন্দ্য সুন্দর চালচিত্র এঁকেছেন। গ্রামের উন্মুক্ত প্রান্তরে ছেলের দল ফুটবল পেটাতে ব্যস্ত। কিশোরীরা ছো কিতকিত খেলে চলেছে। তাদেরকে দেখে মনটা ভরে গেল ঋদ্ধির। এক লহমায় নিজের ছেলেবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল। সরু ভঙ্গুর পিচ রাস্তা ধরে মিনিট 15 সাইকেল চালিয়ে পার্শ্ববর্তী গ্রামের শতাব্দী প্রাচীন এক মন্দিরের সামনে এসে থামলেন নির্মলেন্দু। পাঁচিল দিয়ে ঘেরা মন্দির চত্বর। পাঁচিলের গায়ে সাইকেলটা হেলিয়ে রেখে ঋদ্ধিকে সঙ্গে নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করলেন। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ওড়িশা স্থাপত্যশৈলীর এই মন্দিরটা নির্মাণ করেন জমিদার অম্বিকাভূষণ লাইরি। এককালে বাংলা ও উড়িষ্যা একই প্রদেশের অন্তর্গত ছিল। সেই সময়ে দুই অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক ও বৈদিক আদান প্রদান গড়ে উঠেছিল। ওড়িশা স্থাপত্য রীতিতে মাগড়া পাথরে নির্মিত পূর্বমুখী একটি শিব মন্দির, একচালা মন্দিরের উপরে খাঁজকাটা চূড়া, বাইরের দেওয়ালের গায়ে পোড়ামাটির বিভিন্ন মূর্তি, কিছু কিছু জায়গায় অস্পষ্টভাবে বাংলা ও ওড়িয়া লিপির অক্ষর খোদাই করা। দীর্ঘদিনের অবহেলায় অযত্নে মন্দিরের দেওয়ালে ফাটল ও জীর্ণতার ছাপ সুস্পষ্ট। কোনো কোনো পোড়ামাটির মূর্তির অঙ্গবিশেষ ভেঙে লোপ পেয়েছে। গর্ভগৃহে শিবলিঙ্গ অধিষ্ঠান করে আছেন। মন্দিরের গড়নের দরুন বাইরের সূর্যালোক সেভাবে ভেতরে প্রবেশ করছে না। কত রাজরাজরা, জমিদার ইংরেজ আমল থেকে বর্তমান যুগের ঘটনাবলী উত্থান পতনের একনিষ্ঠ সাক্ষী হয়ে সময়ের করাল গ্রাসে মিলিয়ে যেতে চলেছে এই ভাস্কর্য। মন্দিরটা দেখা হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ঋদ্ধি জিজ্ঞাসা করলেন, মন্দির দর্শন তো হয়ে গেল, এবার কি অধ্যাপকের বাড়ি যাব আমরা? বলে সম্মতি জ্ঞাপন করলেন নির্মলেন্দু। মিনিট 5-7 সাইকেল চালিয়ে একটি দোতলা বাড়ির সামনে এসে থামলেন। পাঁচিল ঘেরা ছোট জমিতে ছিমছাম বাড়িটির সামনে এক চিলতে ফুলবাগান। অন্ততপক্ষে বাইরে থেকে আলাদা করে বাড়িটির কোনো বিশেষত্ব চোখে পড়ল না ঋদ্ধির। ভদ্রলোক কলকাতা বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা শাখার প্রাক্তন অধ্যাপক। বহু বছর কলকাতাতে ছিলেন। এখন অবসর নিয়ে এখানেই বসবাস করেন। রেলিংয়ের দরজা খুলে সাইকেল নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বললেন নির্মলেন্দু, বাড়িটার চেহারা একেবারেই সাদামাটা। তাহলে বিশেষত্ব বা বড় চমকের ব্যাপারে যা বলছিলেন সেটা কি ওই অধ্যাপকের সঙ্গে যুক্ত? জানতে চাইলেন ঋদ্ধি। একদমই তাই। ভদ্রলোকের এক আজব শখ আছে, সেটাকেই তার বিশেষত্ব বলা যেতে পারে। কি সেটা? সরাসরি উত্তর না দিয়ে মুচকি হেসে নির্মলেন্দু বললেন, ভেতরে চলুন, নিজের চোখেই সব দেখতে পাবেন। তা কবে থেকে আপনার এই বিচিত্র সংগ্রহের অভ্যাস গড়ে উঠল? প্রশ্ন করলেন ঋদ্ধি। তা ধরুন ওই 20-25 সাল হয়ে গেল। অনুসন্ধিৎসু ঋদ্ধির পরবর্তী প্রশ্ন, হঠাৎ কিভাবে এই নেশা বা সংগ্রহের সূত্রপাত? তখন আমি এলাহাবাদ ইউনিভার্সিটিতে ওই কি বলে আপনাদের ভাষায় অধ্যাপনা করছি। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের ফেমাস সব জীব বিজ্ঞানীদের নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগ দিতে কানাডার ভ্যাঙ্কুভার শহরে গিয়েছিলাম। সে সময় কানাডার বিশিষ্ট জীববিজ্ঞানী ফিলিপ ট্রুডারের সঙ্গে আমার আলাপ, আর তারপর দোস্তি। তিনি আমাকে একটি ফ্রিঞ্জড অর্নামেন্টাল ট্যারেন্টুলা গিফট করলেন। ইউরোপ ও আমেরিকার অনেক দেশের সিটিজেনরাই टैरेंटुला मकड़ी पोसें। प्रथम दिके हमार स्पाइडर के लिए इतना इंटरेस्ट नहीं था। फिलिपेर देवा भेंट लिए देशे वापस आने के बाद এই স্পাইডারদের সম্পর্কে ইন্টারেস্ট জন্মায়।
और आज मेरे कलेक्शन में 50 से भी ज़्यादा स्पीसीज के स्पाइडर हैं। আলোচনা হচ্ছে প্রাক্তন অধ্যাপক পীযূষকান্তি বর্মনের শখের মাকড়সা সংগ্রহ নিয়ে। ভদ্রলোকের এই বিচিত্র শখের কথাই হেঁয়ালি করে বলেছিলেন নির্মলেন্দু। মাকড়সার প্রতি পীযূষকান্তি প্রবল আকর্ষণ। বিশ্বের সবচেয়ে ভয়ানক ও বিষাক্ত মাকড়সার অধিকাংশ প্রজাতি ভদ্রলোক সংগ্রহ করেছেন, কিন্তু এই নেশা বা শখের সূত্রপাত কিভাবে ঘটল, এতক্ষণে সেই নিয়েই কথোপকথন চলছিল ঋদ্ধি ও পীযূষকান্তির মধ্যে। একতলার বৈঠকখানায় একটা বহু পুরনো সোফায় পাশাপাশি বসেছেন ঋদ্ধি ও নির্মলেন্দু। একখান হাল ফ্যাশনের সেগুন কাঠের চেয়ারে আয়েশ করে বসেছেন পীযূষকান্তি। তা আপনার এই মূল্যবান বৃহৎ সংগ্রহের দেখাশোনা করার জন্য কোনো লোক আছে, নাকি সমস্ত দায়িত্ব আপনি একার হাতেই সামলান? ঋদ্ধির প্রশ্নে গলা খাগড়ে দিয়ে পীযূষকান্তি বললেন, আগে না, আমার স্পাইডারদের দেখভাল করার দায়িত্ব আমি একাই সামলাতে পারি। তাছাড়া ये काम भी बहुत रिस्की है। वो স্পাইডারদের দেখভালের জন্য কর্মচারী না রাখার ये भी একটা কারণ আছে। আমার ওয়াইফ বছর 5 আগে গত হয়েছেন। একমাত্র বেটা অনিমেষ বর্মন কলকাতার নাম করা ভেটেরিনারি হসপিটালের ডক্টর। वो कभी कभी छुट्टी लेके यहाँ आता है, না হলে এই বাড়িতে আমি একেলাই থাকি। ও বাড়ির ফাই ফরমাস খাটার জন্য একটা মহিলা আছে, তবে সে আমার স্পাইডারের ঘরে ঢোকার সাহস পায় না। মেয়েটির শায়দ অ্যারাকনোফোবিয়া থাকতে পারে। মাকড়সার প্রতি তীব্র ভয়কে অ্যারাকনোফোবিয়া বলা হয় কি? ঠিক যেমন বজ্রবিদ্যুতের প্রতি তীব্র আতঙ্ককে অ্যাস্ট্রোফোবিয়া বলা হয়, হাঙরের প্রতি ভয়কে গ্যালিওফোবিয়া বলা হয়। ঋদ্ধির প্রশ্নের জবাবে বলে প্রতিক্রিয়া দিলেন পীযূষকান্তি। তা আপনার এই সংগ্রহ চাক্ষুষ দেখার সৌভাগ্য কখন হবে? ঋদ্ধির প্রশ্নের উত্তর দিতে গিয়েও থেমে গেলেন পীযূষকান্তি। বড় প্লেটে চায়ের কাপ, বিস্কিট, পেস্ট্রি সাজিয়ে ঘরে প্রবেশ করলেন গৃহ পরিচারিকা বাসন্তী। জলদি চায়টা শেষ করুন, তারপর দুজনকেই আমার স্পাইডার কালেকশন ঘুরিয়ে দেখাবো। বৈঠকখানার ডান পাশের দেওয়ালে একটা কাঠের দরজা। চা খেয়ে সেই দরজা খুলে পাশের ঘরে প্রবেশ করলেন তারা তিনজন। অন্ধকার ঘরের সমস্ত লাইটগুলি অন করে দিতে আলোর ঝলকানিতে চোখে ফুটে ওঠা দৃশ্য যার পরনায় বাকরুদ্ধ করে দিল ঋদ্ধিকে। আয়তনে ঘরটি মাঝারি মাপের। ঘরের একদিকে কয়েক সারি কাঠের টেবিল, প্রতিটি টেবিলের ওপরে পাশাপাশি অনেকগুলো ছোট ছোট কাচের অ্যাকোরিয়াম রাখা, আর সেগুলোর প্রত্যেকটিতে নানা প্রজাতির ক্ষুদ্র থেকে মানুষের হাতের তালুর চেয়েও বড় আকৃতির মাকড়সা। অবাক দৃষ্টিতে সেগুলোর দিকে চেয়ে রইলেন ঋদ্ধি। পীযূষকান্তির ডাকে সম্বিত ফিরল। रिद्धि बाबू, वो फर्स्ट रो में बड़ा वाला जो स्पाइडर है ना, ओके बोले येलो सैक स्पाइडर। भारत, जापान, यूरोप, साउथ अफ्रीका और ऑस्ट्रेलिया में भी पाया जाता है। এদের 20 মানুষের ডেথ হয় না, লেকিন 3-4 দিনের জন্য পুরা শয্যাশায়ী করে ফেলে। ঋদ্ধি অবাক হয়ে মাকড়সাটি দেখতে লাগলেন। সাইজে 7-8 ইঞ্চি মতো হবে, হালকা কমলা বর্ণের, 8টি লম্বাটে ছুচলো পা, বয়ামের এক কোণে ঘাপটি মেরে পড়ে রয়েছে। পীযূষকান্তি পাশের বয়ামটির দিকে এগিয়ে দিয়ে বললেন, इसके अंदर वो जो कुछ कुछ कालो माकोड़सा देखছেন, এটা হলো সিডনি ফানেল ওয়েব। সাইজ में उतना बड़ा नहीं है, लेकिन এর কামড়ে জলদি চিকিৎসা না করালে মৃত্যু নিশ্চিত। বিহবল ঋদ্ধির মুখ থেকে সাংঘাতিক বিশেষণটি বেরিয়ে এলো। তা শুনে মৃদু হেসে পীযূষকান্তি বললেন, আরে মশাই, এটিকে দেখেই সাংঘাতিক বলছেন? চলুন আপনাকে আরো দুটো দেখাই। বেশ কিছু বয়াম পিছনে ফেলে একটি কাঁচের জারের সামনে এসে দাঁড়ালেন পীযূষকান্তি। সেদিকে আঙুল তুলে বললেন, আচ্ছা দেখুন তো ঋদ্ধি বাবু, এর ভিতরে কিছু দেখতে পাচ্ছেন? এই জারের মধ্যে মাকড়সাটা হলো আমার কালেকশনের নয়া মেম্বার। এটি আপনার অদেখা নির্মলেন্দু বাবু। পীযূষকান্তির কথা শুনে দুজনেই তীক্ষ্ণ নজর ফেলে চাইলেন জারের দিকে। প্রথমে কিছুই দৃষ্টিগোচর হল না,
কিন্তু তারপর হঠাৎই জারের মেঝেতে পিপিলিকার ন্যায় একটি ক্ষুদ্র জীবকে চলতে দেখা গেল। দেহের রং লালচে, আকৃতি একটি দেশলাই কাঠির মাথায় থাকা বারুদে পূর্ণ কালো অংশটির মতো ক্ষুদ্র। ঋদ্ধি ও নির্মলেন্দু উভয় চোখে মুখে সংশয় ও উত্তেজনা মিশ্রিত বিস্ময়কর চাহনি। দুজনেই অপলক নয়নে হাঁ করে চেয়ে রয়েছেন ক্ষুদ্র বিভীষিকাটির দিকে। ক্ষণিক বাদে নির্মলেন্দু মুগ্ধ গলায় বললেন, কণ্টক যতই ক্ষুদ্র হোক তার বিদ্ধ করার ক্ষমতা থাকে। কবিগুরুর এই উক্তিটির সার্থকতা আজ মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। কিছুক্ষণ পরে পেছনের শাড়ির একটি বড় বয়ামের সামনে এসে দাঁড়ালেন পীযূষকান্তি। বললেন, আর এর ভিতরে থাকা স্পাইডারটার সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই নিশ্চয়ই। যদি আপনাদের বাদশাহী আংটি পিকচারটি দেখা হয়ে থাকে তাহলে প্রাণীর সম্বন্ধে আপনি জেনে থাকবেন। তার মুখের কথা শেষ হওয়া মাত্র ঋদ্ধি উত্তেজিত কণ্ঠে বলল, ব্ল্যাক উইডো। এরপর জারের গায়ে মুখ লাগিয়ে বিশাল আকৃতির মাকড়সাটিকে আপাদ মস্তক নিরীক্ষণ করতে লাগলেন। উত্তেজনায় শরীরের লোম খাড়া হয়ে উঠল। সেটি দেখা হয়ে গেলে পীযূষকান্তি একে একে তার সংগ্রহে থাকা উত্তর আমেরিকার হোবো স্পাইডার, মিশর ও দক্ষিণ আফ্রিকার মরু অঞ্চলে প্রাপ্ত ক্যামেল স্পাইডার, অস্ট্রেলিয়া ও চিলিতে দেখতে পাওয়া মাউস স্পাইডার, ব্রাউন ব্লেক স্পাইডার, দক্ষিণ আমেরিকার ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার, বঙ্গে বিচরণকারী বেঙ্গল অর্নামেন্টাল টারেন্টুলা ইত্যাদি হরেক রকমের মাকড়সা দেখিয়ে সেই ঘর থেকে বেরিয়ে এলেন। ঋদ্ধি যেন তার ঘোর কাটাতে পারছিল না। ঠাকুরদার ডায়েরি পড়ে অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে এই তল্লাটে এসে পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে বসবাসকারী এক অধ্যাপকের বাড়িতে রং বেরঙের এত বিচিত্র প্রজাতির মাকড়সার সংগ্রহ দেখতে পাবেন, হে যে একেবারে কল্পনাতীত ছিল। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, তাই পীযূষকান্তির আর এক দফা চায়ের প্রস্তাব নাকচ করে রওনা দিলেন দুজনে। আকাশে সূর্যের আলো মরে এসেছে, লালচে বেগুনি আভা ছেয়ে আছে দিগন্ত জুড়ে। ছেলের দল মাঠে ঘাম ঝরিয়ে গ্রামের কাঁচা রাস্তা ধরে বাড়ি ফিরছে। গাছগাছালিতে পাখিদের সান্ধ্য অধিবেশনের হল্লা চলছে। কোথাও মাটির উঠোনে উনুন জেলে গোল করে বসে প্রৌঢ়ের দল আড্ডায় মজেছেন। সাইকেল চালাতে চালাতে নির্মলেন্দু বললেন, আজকের দুপুরবেলাটা কেমন উপভোগ করলেন ঋদ্ধিবাবু? এত চমকপ্রদ সব দ্রষ্টব্য দেখলেন, এমনটা কি আগে কখনো অনুমান করতে পেরেছিলেন? ঋদ্ধি পুলকিত হয়ে বললেন, মোটেই না, এত কিছু যে আমি দেখতে পাবো আশা করিনি। সত্যি এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। অনেক সুন্দর, অনেক সুন্দর বর্ণময় অভিজ্ঞতা সঞ্চয় করলাম আমি আজকে। বেশ, তা আজ তো ভূত চতুর্দশী। সকালের অলৌকিক ঘটনার পরেও কি আপনি ওই স্থানে রাত কাটাতে ইচ্ছুক নাকি? নির্মলেন্দুর কথা শেষ হওয়ার আগেই ঋদ্ধি দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, হ্যাঁ, ওই স্থানে আমি আজ রাত্রি অতিবাহিত করব। সকালের ঘটনাটা আমার মনে অজস্র প্রশ্নের জন্ম দিয়েছে, যেগুলোর উত্তর খুঁজে না পেলে আমি শান্তি পাব না। আমি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে রয়েছি রাত্রির জন্য। আর সেই অলৌকিক বা অতিপ্রাকৃত কি ঘটতে চলেছে সেই ভেবে মনটা উৎফুল্ল হয়ে উঠেছে। মনের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল বটে, তবে সমস্ত দোলাচল মুছে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। হ্যাঁ, বেস্ট অফ লাক। আমিও আজ সারা রাত জেগে কাটাবো। যদি আপনি কোনো বিপদের আঁচ পান তৎক্ষণাৎ আমাকে একবার ফোন করবেন। আমি যত দ্রুত সম্ভব পৌঁছে যাব। বাড়ি ফিরে আপনি বরং একটু বিশ্রাম নিয়ে নিন, কেননা সারা রাত জেগে থাকা চারটিখানি কথা নয়। আমিও তাড়াতাড়ি রাতের রান্না সেরে ফেলব। গ্রামের আধারে মোড়া নির্জন রজনী রহস্যের মায়াজাল ছড়িয়ে হাতছানি দিয়ে ডাকছে। শিশির ভেজা মেঠো পথ ধরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন ঋদ্ধি। শিরশির শব্দে হিমেল বাতাস বইছে। রাত্রে গ্রামের আকাশে সর্বত্র উড়ে বেড়াচ্ছে চামচিকির দল। খানিকক্ষণ পা চালিয়ে হাঁটার পর মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেলেন। বহু পুরনো জীর্ণ মন্দিরটা গায়ে অন্ধকারে চাদর জড়িয়ে রহস্যময় অতীতের বাতাবরণকে
জিইয়ে রেখে গা ছমছমে চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মন্দিরের চারপাশ ভালোমতো পর্যবেক্ষণ করে নিলেন। তারপর পিঠে ঝোলানো ব্যাগ থেকে একটা চটের আসন পেতে বসলেন মন্দিরের উঠোনে। ব্যাগে করে টর্চ ও হ্যারিকেন নিয়ে এসেছেন, তাই দেরি না করে হ্যারিকেনটা জ্বালিয়ে আলোর তীব্রতা কমিয়ে দিয়ে পকেট থেকে একটা চারমিনার বের করে ধরালেন। ধোঁয়া ছাড়তে ছাড়তে ঋদ্ধি একবার গর্ভগৃহের দিকে তাকালেন। সকালে যেমনটা দেখে গিয়েছেন, রাতেও সেই একই চিত্র, কিন্তু ভালোভাবে দেখতে একটা পার্থক্য ধরা পড়ল। সকালবেলা বেদিতে হেলানো খড়গের সামনে শুধু কিছু বাসি ফুলকুচো পড়েছিল, সেগুলির মধ্যে কে যেন অনেকগুলো টাটকা রক্তজবা ছড়িয়ে দিয়ে গেছে। ব্যাপারটা ভারী অদ্ভুত ঠেকল। তবে বিষয়টাকে ততটা গুরুত্ব না দিয়ে পরম তৃপ্তিতে সিগারেটে টানতে টানতে চারিদিকের ঘন জঙ্গল ও তারাভরা আকাশের দিকে দেখতে লাগলেন। গ্রামের নিঃসর্গ রাত্রির অপূর্ব রূপের বর্ণনা এতদিন গল্পের বইয়ের পাতায় পড়ে এসেছেন। আজ দুচোখ ভরে মুগ্ধ বিস্ময়ে তা চাক্ষুষ করে বুঝলেন এ সৌন্দর্যের কোনো তুলনা নেই। সামনে ঘোর অমাবস্যা, তবুও মেঘমুক্ত নক্ষত্রখচিত রাতের আকাশে স্নিগ্ধ দীপ্তির আভা। ধূসর প্রেক্ষাপটে বৃক্ষরাজির আবছা অবয়ব সব নকশা ফুটিয়ে তুলছে। মাঝে মাঝে নির্জনতা চূর্ণ করে কানে আসছে রাতচড়া পাখির হাঁক। ঝিরঝিরে হিমেল বাতাসে কম্পমান পত্ররাশির মর্মর ধ্বনি যে অপরূপ সুরের মূর্ছনা সৃষ্টি করতে পারে, এরকম অনুভূতি ইতিপূর্বে কখনো হয়নি। কতক্ষণ এভাবে ভাবনার জগতে হারিয়ে খামখেয়ালি চিন্তায় নিমগ্ন আছেন হুঁশ নেই। হঠাৎ ঘাড়ের ওপর কি একটা পড়তেই সম্বিত ফিরল। কাঁধ ঝাঁকাতেই একটা গিরগিটি সুরসুর করে চলে গেল। ঠাকুরদার অভিজ্ঞতার সঙ্গে হুবহু মিল খুঁজে পেলেন। তাহলে কি আজ অনেকগুলো দশক আগে প্রসূনের সঙ্গে যা ঘটেছিল সেটার পুনরাবৃত্তি ঘটতে পারে, নাকি বিষয়টা নিছকই কাকতালীয়? ঋদ্ধির ভাবনার তাল কাটল একটা প্যাঁচার কর্কশ ডাকে। তারপর আচমকা মন্দিরের পেছন দিকের জঙ্গল থেকে তীব্র চিৎকার কানে এলো। সেই সঙ্গে আরও কিছু গলা শোনা যাচ্ছে। মনে হচ্ছে একদল লোক কোনো একজনকে পাকড়াও করে মন্দিরের দিকেই নিয়ে আসছে। ঋদ্ধি এবার নিজের আসন ছেড়ে হ্যারিকেনটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন, কিন্তু কোনো পূর্ব সংকেত না দিয়েই সেটি নিভে গেল। কালক্ষেপ না করে ব্যাগ হাতড়ে টর্চটা বের করলেন, কিন্তু এ কি, সন্ধেবেলা বার কয়েক জেলে দেখেছেন, অথচ এখন কি হলো টর্চটার? দু চারবার হাতে তালু দিয়ে বাড়ি মেরে নাড়াচাড়া করেও কোনো কাজ হলো না। তাই যন্ত্র দুটিকে মেঝেতে রেখে মন্দিরের পেছন দিকে আড়াল নিতে এগোতে গেলেন। তবে তাকে আর এগোতে হলো না। হঠাৎ একদল লোক মোটা পাটের দড়ি দিয়ে বাঁধা অবস্থায় একজনকে ধরে মন্দিরের ফটকের সামনে এসে দাঁড় করালেন। লোকগুলোর পরনে হাঁটু পর্যন্ত লাল রঙের ধুতি, মাথায় টকটকে লাল কাপড়ের ফেটটি বাঁধা। ঠিক সকালে দেখা ডাকাত দলের সদস্যদের মতো লাগছে। যাকে বেঁধে নিয়ে আসা হয়েছে সেই লোকটি একজন সাদা চামড়ার সাহেব। ইংরেজি ও ভাঙা বাংলায় করুণ আরতি জানাচ্ছেন। বারবার হাত দুটিকে জোর করে প্রাণ ভিক্ষার মিনতি করছেন। হঠাৎ সামান্য দূর থেকে এক বাঁচখাই গলা ভেসে এলো। সামনের দিকে চাইতে স্তম্ভিত হয়ে গেল ঋদ্ধি। লম্বা চওড়া পেটানো স্বাস্থ্যের অধিকারী লোকটিকে এক পলক দেখেই চিনতে পেরেছেন। সকালেই ওর সাথে সেই ডাকাতের দেখা হয়েছিল। ইনি হচ্ছেন ইতিহাস খ্যাত শিবে ডাকাত, যার পোশাকি নাম শিবতোষ মল্লিক। প্রচণ্ড ঘাম হতে শুরু করেছে। হুঙ্কার করতে করতে তেড়ে এসে শিবে ডাকাত তার চওড়া কবজি দিয়ে সাহেবের গলা টিপে ধরলেন। ওর দুচোখ দিয়ে লোকটার প্রতি প্রবল ক্ষোভ আর ঘৃণা ঝরে পড়ছে। ঝাঁঝিয়ে উঠে শিবে ডাকাত বললেন, অনেক দিন ধরে গরিবদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিস। ওরাও তখন তোর হাতে পায়ে ধরেছিল, কিন্তু তোর লোভী মন ওদের সর্বস্ব শোষণ করে নিয়েও ওদের ছেড়ে দিসনি।
অকারণে দরিদ্র চাষিদের পিঠে চাবুক মেরেছিলি, তাদের অসহায়তার সুযোগ নিয়ে ওদের মেয়ে বউকে অন্যায়ভাবে ভোগ করেছিস, আর এখন নির্লজ্জের মতো ক্ষমা ভিক্ষা চাইছিস। আজ তোর মতো একজন মহাপাপীর মুন্ডু মায়ের শ্রীচরণে নিবেদন করে মাকে সন্তুষ্ট করব। বহুদিন মন্দিরে বলি দেওয়া হয় না, তোর ধর কেটে মায়ের রক্ত পিপাসা মেটাবো। নিতাই, মায়ের খড়গটা নিয়ে আয়, সকলে মিলে শয়তানটাকে হাড়ি কাটে বসা। চোখের সামনে ভয়াবহ নরহত্যা ঘটতে চলেছে ভেবে ঋদ্ধির রক্ত জল হয়ে এলো। সর্দারের নির্দেশ মতো ঢ্যাঙা চেহারার একজন ছুটে গেল মন্দিরের ভেতরে। গর্ভগৃহে চোখ পড়তেই দেখা গেল ফুটপাঁচেক লম্বা একটা উগ্র চণ্ডী কালী মূর্তি। বিগ্রহের এক হাতে উত্থিত খড়গ এবং অপর হাতে নরখলি ঝুলছে। নিতাই ডাকাত মায়ের পায়ে মাথা ঠুকে প্রণাম করে খড়গটি নিয়ে এসে তুলে দিল সর্দারের হাতে। ততক্ষণে সাহেবকে ধরে বেঁধে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে হাড়ি কাটে তার মাথা বসানো হয়েছে। এতক্ষণ চোখে পড়েনি, তবে এখন ঋদ্ধি দেখলেন মন্দিরের কাছে নিমগাছের তলায় রক্তচন্দন লেপা একটি হাড়ি কাঠ। খড়গটি হাতে নিয়ে শিবে ডাকাত এগিয়ে গেলেন সেদিকে। এরপর জয় মা, জয় মা বলে গর্জন করে ধারালো খড়গের মোক্ষম কোপে সাহেবের মুন্ডু ধর থেকে আলাদা করে দিলেন। প্রচণ্ড আতঙ্কে গগন বিদারী চিৎকার করে উঠলেন ঋদ্ধি। এতক্ষণে তার উপস্থিতি ডাকাত দল গ্রাহ্যই করেননি। এরপর তাদের চোখা দৃষ্টি পতিত হলো তার উপর। সকালের ঘটনাটি স্মরণ করে আরও এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে সমীচীন বোধ করলেন না। প্রাণপণে উল্টো মুখে দৌড় লাগালেন। পেছন থেকে কেউ একজন বল্লম ছুড়লেও অল্পের জন্য সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে বাপাসের কাঁধ ছুঁয়ে সামনে থাকা একটা গাছের কাণ্ডে বিঁধে গেল। পেছন থেকে ছুটে আসছে মারমুখী ডাকাতের দল। কিছু দূর দৌড়ে চমকে উঠলেন ঋদ্ধি। তার সমস্ত শরীরটা শিহরিত হয়ে উঠল। তাজা রক্তমাখা খড়গটা শূন্যে ভাসমান, সেটার অভিমুখ তারই দিকে। হাওয়ায় ভেসে ধেয়ে এলো। পেছন দিকে সশস্ত্র ডাকাত দল, সামনে উড়ন্ত খড়গের ধেয়ে আসা। কানে আসছে ক্রুদ্ধ শিবে ডাকাতের গলা। আমি মাকে সন্তুষ্ট করতে পেরেছি, তাই যাকে উদ্দেশ্য করে এই খড়গ ছুড়ব তার গলা না কাটা পর্যন্ত এই অস্ত্র ফিরবে না। বড় আনন্দের রাত, মায়ের ভুক মেটাতে আর একটা শিকার এসে হাজির হয়েছে। সন্ত্রস্ত ঋদ্ধির চোখ মুখ সীমাহীন আতঙ্কে ফ্যাকাশে হয়ে গিয়েছে। দিশেহারা হয়ে খড়গের দিকে ফিরে হাত জোর করে মিনতি করলেন। আমি নিরপরাধী, আমাকে মেরে ফেলো না, আমি বাঁচতে চাই আমি। শান দেওয়া খড়গের তীক্ষ্ণ কোপ কণ্ঠনালীতে আছড়ে পড়তেই চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। চারপাশ থেকে ভেসে আসছে অজস্র হাসির শব্দ। একদল লোক কোরাসে ধ্বনি দিয়ে উঠছে, জয় মা, জয় মা। ঢং ঢং করে কাসর ঘণ্টা বেজে চলেছে। নাকে যক্ষকুণ্ডের পোড়া ঘিয়ের গন্ধ। বিড়বিড় করে দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ কানের পর্দায় স্বরাঘাত করছে। একটা রক্তভর্তি নারকেল খোল নিয়ে বিগ্রহের সামনে গিয়ে দাঁড়ালেন শিবে ডাকাত। মূর্তির ঠোঁটের কাছে সেটা তুলে ধরতেই দেখা গেল দেবীর লকলকে লাল জিহবা খোল থেকে রক্ত টেনে নিচ্ছে। ধীরে ধীরে চেতনা ফিরে পেলেন ঋদ্ধি। চোখ মেলতেই আশ্চর্য হয়ে গেলেন। পূবের আকাশ রক্তিম হয়ে উঠেছে। পাখিদের মিহি কোলাহল শ্রুতিগোচর হচ্ছে। চটের আসনের ওপর থামের গায়ে হেলান দিয়ে ঘুমিয়েছিলেন এতক্ষণ। আসনের পাশে আধপোড়া চারমিনার পড়ে। তাহলে গোটা রাত ঘুমিয়েই পড়েছিলেন। আর যা কিছু দেখা বা শোনা সমস্তটাই দুঃস্বপ্ন ছিল। তিমির রাত্রিকে বিদায় জানিয়ে রবির কিরণ নবপ্রভাতের সূচনা ঘটিয়েছে। ওই তো মন্দিরের দেওয়ালে খাঁজ থেকে তক্ষকের ডাক শোনা যাচ্ছে। আর দেরি না করে আসন গুটিয়ে ব্যাগে পুড়ে উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে এক ঝলক ফিরে তাকালেন মন্দিরের দিকে। গতকালের সঙ্গে আজকের কোনো ফারাক চোখে পড়ল না। এমনকি রাতে দেখা রক্তজবাগুলোও উধাও হয়ে গিয়েছে। পড়ে রয়েছে কিছু বাসি কুঁচো ফুল। না,
গর্ভগৃহে কোনো মূর্তি নেই, খড়গটিও সস্থানে। অ্যাডভেঞ্চারের স্বাদ পূর্ণ হয়েছে। অলস পায়ে ফেরার পথ ধরলেন। হঠাৎ বাঁ দিকের কাঁধটা জ্বালা করে উঠল। সেখানে হাত দিয়েই মুখ থেকে যন্ত্রণাসূচক বেরিয়ে এলো। বাম কাঁধের কলারের পাশে কিছুটা অংশ ছেঁড়া, সেই অংশের চামড়াটা বেশ খানিকটা চিড়ে গেছে। জায়গাটায় রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে। এখানে আঘাত লাগলো কিভাবে? তার মানে গতকাল রাতে যা কিছু দেখেছে সবটাই সত্যি ছিল। তাহলে গলায় খড়গের কোপ নেমে আসার পরেও বেঁচে আছেন কিভাবে? চিন্তাই সার। ঘটনাটার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খাড়া করা গেল না। সত্যি এই দুনিয়ায় কত যে রহস্য রয়েছে। প্রতি মুহূর্তে ঘটে চলে কত না অস্বাভাবিক ব্যাখ্যাতীত ঘটনা, যার উপযুক্ত জবাব আধুনিক বিজ্ঞানের কাছেও নেই। যেতে যেতে আরেকবার পেছনে ফিরলেন। মন্দিরের পথের বাঁকে অদৃশ্য হয়েছে, তবে ফেলে আসা পথের দিকে বিহবল দৃষ্টিতে চেয়ে রইলেন। তারপর সামনে ফিরে চলে গেলেন। আপনারা শুনছিলেন জগৎজ্যোতি চ্যাটার্জির লেখা জীবন্ত খড়গ। কেমন লাগলো আজকের নিবেদন? গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। কমেন্ট বক্সটি রইল আপনার মূল্যবান মতামতের অপেক্ষায়। পাশে থাকবেন। পরের সপ্তাহে ফিরছি আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।